এই শোনো না, আমাদের অন্ধবিশ্বাস চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে দাও। আর অল্প কিছু সাবস্ক্রাইবার হলে 1 লক্ষ পরিবার হবে। সবাই প্লিজ সাবস্ক্রাইব এবং বেশি বেশি শেয়ার করে দাও প্লিজ। আফতাব চুপচাপ বসে রইল বাইকের পেছনে। সে মোটেই ভীত দাচের পুরুষ নয়, বরং সে একজন শক্তপোক্ত ব্যক্তিত্ববান পুরুষ মানুষ। আজ নরিতার সম্মুখে নিজেকে সে যেভাবে উপস্থাপন করছে, সে যদি এমন ধাঁচের পুরুষই হতো তবে তো আর এই রাজনৈতিক অঙ্গনে পা রাখতে পারতো না আফতাব, আর এতটা বাধা অতিক্রম করে আজকের অবস্থানে এসে পৌঁছতে পারতো না। তবে বাহিরে এই আফতাব যতই শক্তপোক্ত সাহসী রাগচটা বদমেজাজি হোক না কেন, এই নরিতার সম্মুখে আসলেই কেন যেন তার সব উলটপালট হয়ে যায়। নরিতার মুখশ্রী দেখলেই যেন হৃদযন্ত্রের গতি বেড়ে যায়, তার ভীত হয়ে পড়ে সে। ওই যে কথাই আছে না, পুরুষ মানুষ বাহিরে যতই বাঘের মতো থাকুক না কেন, বউয়ের সামনে আসলেই বিড়াল হয়ে যায়। যদিও নরিতার সাথে এখনো তার বিয়ে হয়নি আফতাবের, তবুও এই মেয়ের সামনে আসলেই কেমন যেন সবকিছু ভুলে যায় সে। বিড়ালের মতো আচরণ করতে শুরু করে সে, যদিও মাঝে মধ্যে মাথা গরম করে নিজের আসল স্বভাবের মধ্যে চলে যায় সে। রেগে দু একটা চট থাপ্পড়ও মেরে বসে নরিতার নরম গালে, আর এটাই তো পরবর্তীতে তার জন্য কাল হয়ে দাঁড়ায়। নরিতার কাছ থেকে দূরে সরিয়ে নেয় তাকে। সে অনেক চেষ্টা করেছে নিজেকে নিয়ন্ত্রণ করার, কিন্তু রাগ উঠলে যে হিতাহিত জ্ঞান শূন্য সম্পূর্ণভাবে হারিয়ে ফেলে আফতাব। তখন সামনে কে আছে আর পরবর্তীতে এর পরিণতি কি হবে অত কিছু তার মস্তিষ্কে প্রবেশ করতে সক্ষম হয় না। নরিতার বাইক চালানোর দরুন বাড়িতে পৌঁছাতে খুব বেশি দেরি লাগলো না তাদের। কিছুক্ষণের মধ্যেই নরিতাকে নিয়ে তাদের বাড়ির সামনে পৌঁছালো আফতাব। বাড়ির সামনে বাইক থামালো নরিতা, অতঃপর তারা দুজন ঢুকলো বাড়ির ভেতরে। নিজেদের ফ্ল্যাটের সামনে গিয়ে চাপলো কলিং বেল, সাথে সাথে খুলে গেল দরজাটা। মেয়েকে সুস্থ শরীরে দেখে যেন রাত ফিরে পেলেন রজনী বেগম। এতক্ষণ কত চিন্তাতেই না ছিলেন তিনি। বিভিন্ন নেতিবাচক চিন্তা ভাবনা যেন আষ্টে পৃষ্ঠে জাপটে ধরেছিল তাকে। যাক, শেষ পর্যন্ত সুস্থ এবং স্বাভাবিক আছে তার মেয়ে। আবেগাপ্লুত হয়ে পড়লেন রজনী বেগম। 2 হাত বাড়িয়ে নিজের বুকের সাথে জড়িয়ে ধরলেন আদরের মেয়েকে। সারাদিন হয়তো খ্যাচ খ্যাচ করে, উঠতে বসতে বকে মেয়েকে, তাই বলে কি সে ভালোবাসে না মেয়েকে? অবশ্যই ভালোবাসে। তার ওই সারাদিনের বকুনিতেও যেন লুকায়িত রয়েছে ভালোবাসা। মেয়েকে জড়িয়ে ধরে হু হু করে কেঁদে উঠলেন রজনী বেগম। কান্না মিশ্রিত কণ্ঠে বললেন, কোথায় চলে গিয়েছিলি মা? জানিস সারাদিন কতটা চিন্তায় ছিলাম আমি। নরিতা আলতোভাবে হাত রাখলো মায়ের মাথায়। সন্তান নিখোঁজ হওয়া যে বাবা মায়ের উপর কতটা প্রভাব ফেলে তা একটু হলেও বুঝতে পারছে সে। নরিতা সান্ত্বনা দিতে চাইলেও তার মাকে শান্ত কণ্ঠে বলল, আহ, কেঁদো না মা, এই দেখো আমি চলে এসেছি আর একদম সুস্থ সবল আছি। নরিতার কণ্ঠ শুনে ভেতর থেকে দৌড়ে এলো নীরা। প্রিয় বোনকে কাছে না পেয়ে সারাদিন সেও কেঁদে কেটে বুক বাসিয়েছে। দুপুর গড়িয়ে বিকাল হলেও বোনের দেখা না পেয়ে খুঁজতেও নেমেছিল সে। আশেপাশে 2-4টা গলিতে খুঁজেওছে। বোনের চিন্তায় তখন তার অপরিপক্ক মাথায় এটুকু ঢোকেনি যে আশেপাশের গলি পর্যন্ত যদি তার বোন আসতে পারে তবে বাসায়ও আসতে পারবে। তাছাড়া নীরা অন্য সবার মতো স্বাভাবিক নয় যে সে খুব সহজে বুঝে যাবে। সে 7ম শ্রেণীতে অধ্যয়ন করলেও বয়সটা তার কম নয়, 16 পেরিয়েছে। শরীরে বড় হলেও আর বয়স বাড়লেও মস্তিষ্কের বিকাশ ঘটেনি তার ততটা। মস্তিষ্ক এখনো বাচ্চাদের মতোই রয়ে গেছে, সহজ সরল, একটু অবুঝ ধাঁচের সে। তবে এর জন্য তার পরিবার তাকে অবহেলিত করে ঘরের কোণে ফেলে রাখেনি, বরং নরিতার থেকে বেশি ভালোবাসা দিচ্ছে। স্কুলে পাঠাচ্ছে যাতে আর 5টা সুস্থ বাচ্চাদের সাথে মিশে সে একটু স্বাভাবিক হতে পারে। স্বাভাবিক বাচ্চাদের মতোই লালন পালন করছে তাকে। নীরা নরিতার পাশে দাঁড়িয়ে মায়ের কাছ থেকে তাকে ছাড়িয়ে নিল। অতঃপর মেয়েটার যেন ঝাঁপিয়ে পড়লো বোনের বুকে। শব্দ করে কেঁদে উঠল সে। কাঁদতে কাঁদতেই বলল, কোথায় গিয়েছিলি বুবু? আমি কত জায়গায় খুঁজেছি জানিস, কোথাও পাইনি তোকে। নরিতা হাসলো আলতোভাবে, হাত বুলিয়ে দিতে লাগলো বোনের মাথায়। বোনটা যে ওকে ভীষণ ভালোবাসে। বোনের মাথায় হাত বুলিয়ে দিতে দিতে বলল, এই পুচকে, তুই আমাকে খুঁজতে আবার কোথায় গিয়েছিলি? তোকে না আমি বাইরে যেতে বারণ করেছিলাম? একটু কান্না থামলো নীরার। নাক টেনে 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 বলল, তাহলে তুই কেন ফিরছিলি না? আমি তো তোকেই খুঁজতে বেরিয়েছিলাম। নরিতা কণ্ঠ কিছুটা শক্ত করলো, শাসনের সুরে বলল, তাই বলে তুই বাইরে অলিতে গলিতে ঘুরে খুঁজবি আমাকে? আমি একটা কাজে এক জায়গায় গিয়েছিলাম, আবার চলেও এসেছি। এর পরেও আর এমন হলে যেন না শুনি তুই আমাকে খুঁজতে বাইরে গিয়েছিলি।
ঠিক আছে। নীরা মাথা নাড়িয়ে হ্যাঁ বোঝালো। দুই বোনের দিকে তাকিয়ে চোখ মুছলেন রজনী বেগম। পাশে তাকাতেই চোখে পড়ল আফতাবের পানে। এতক্ষণ মেয়েকে পেয়ে আফতাবকে তো সে ভুলেই বসেছিল, আর আফতাবও পাশে দাঁড়িয়ে শব্দ করেনি কোনো। চুপচাপ দাঁড়িয়ে দাঁড়িয়ে শুধু দেখছিল রজনী বেগম আর তার দুই মেয়ের আবেগ ঘন মুহূর্ত। রজনী বেগম তাকালেন আফতাবের মুখে পানে, বললেন, দেখছো মেয়ের শোকে শোকে তোমাকে ভুলে বসেছি একদম। সেই কখন থেকে বাহিরে দাঁড় করিয়ে রেখেছি তোমাকে। এসো ভেতরে এসো। কথাটুকু শেষ করে রজনী বেগম তাকালেন নীরার পানে, আবার বললেন, নীরা, বুবুকে ছাড় এখন। মেয়েটাকে আর কতক্ষণ দরজার সামনে দাঁড় করিয়ে রাখবি? ভেতরে আসতে দে। এমনি সারাদিন পর বাড়ি ফিরেছে। নীরা ছেড়ে দিল নরিতাকে, তার হাত টেনে ভিতরে নিয়ে গেল নিজেই। আফতাব আলতো হাসলো দুই বোনের পানে তাকিয়ে, অতঃপর রজনী বেগমের দিকে তাকিয়ে বলল, না না আন্টি, ভিতরে যাব না এখন, আর বাড়িতে ফিরতে হবে। আফতাবের কথা শুনে তার পানে অবাক দৃষ্টিতে তাকালেন রজনী বেগম, বললেন, রাত কটা হয়েছে টের পেয়েছো? কোথায় বাড়িতে ফিরবে এখন? আজ রাত থেকে যাবে আমাদের বাসায়। তাড়াতাড়ি ভেতরে এসো। আফতাব না না করলেও বার কয়েক কিন্তু শুনল না কেউ। নীরাও জেদ ধরে বসে রয়েছে। আফতাব আজ তাদের বাড়িতেই থাকবে। এই মেয়ের জেদের কাছে শেষ পর্যন্ত মাথা নত করতেই হলো আফতাবকে। থেকে গেল সে। রাতের আধার নেমেছে, রাতটাও গড়িয়েছে বেশ। চারদিক নিস্তব্ধ হয়ে পড়েছে, হয়তো ঘুমিয়ে পড়েছে সবাই। ব্যস্ত শহরের কোলাহলগুলো ঢাকা পড়ে গেছে এই রাতের আধারে নিস্তব্ধতায়। গোডাউন থেকে ফিরতে ফিরতেই নরিতাদের রাত হয়ে গিয়েছিল অনেকটা। তারপরে নরিতা গোসল সেরেছে, খেয়েছে। সারাদিনের দৌড়ঝাঁপে ধুলাবালিতে আর গোসল না সেরে থাকতে পারেনি মেয়েটা। এখন রাত প্রায় 1টা। নরিতার রুমের কৃত্রিম আলোটা জ্বলছে এখন, অর্থাৎ সে জেগে আছে। এখনো নিজের বিছানায় বসেছিল সে। সেখান থেকে উঠে গিয়ে আয়নার সামনে দাঁড়ালো নরিতা। গামছার আড়ালে পেঁচানো ভেজা চুলগুলো খুলল। ড্রেসিং টেবিলের সামনে থেকে হাতে চিরুনি তুলে নিল একটা। কেবলই চুলের ভাঁজে চিরুনিটা লাগাবে তখনই দরজায় আওয়াজ হলো ঠক ঠক করে। এত রাতে আবার কে এলো? ভ্রু কুঁচকে এলো নরিতার। চিরুনিটা আবার আগের স্থানে রেখে সে এগিয়ে গেল দরজার দিকে। হাত বাড়িয়ে খুলল দরজাটা। চোখের সামনে দৃশ্যমান হলো আফতাবের মুখশ্রী। অবাক হলো নরিতা, অবাক কণ্ঠেই বলল, আপনি এত রাতে? আফতাব উত্তর দিল না কোনো। একটু সময় নিয়ে সে দেখলো নরিতার পা থেকে মাথা অব্দি। অতঃপর তাকে ঠেলে নির্বিকার ভঙ্গিতে ভেতরে ঢুকলো আফতাব। ভরকে গেল নরিতা, এই বান্দা আবার এত রাতে কিছু না বলে কয়ে রুমে ঢুকে আসছে কেন? নরিতা দ্রুত পা ফেলে গিয়ে দাঁড়ালো আফতাবের সম্মুখে। দুই হাত উঠিয়ে দুই দিকে ছড়িয়ে বাধা প্রদান করলো তাকে। বলল, এ কি কথা নেই বার্তা নেই, এভাবে আমার রুমে ঢুকে আছেন কেন? আফতাবের ভাবলেশীন বেশ শান্ত ভঙ্গিতে উত্তর দিল, প্রেমিকার রুমে তার প্রেমিক পুরুষ ঢুকতেই পারে, স্বাভাবিক। নরিতা খানিকটা অপ্রস্তুত হলো। সে যে আফতাবের প্রেমিকা এটা তো প্রায় ভুলেই বসেছিল সে। কিন্তু তাই বলে এভাবে তার রুমে ঢুকে আসবে নাকি এই পুরুষ? এ কেমন কথা? ফুঁসে উঠল নরিতা, বলল, প্রেমিকা হয়েছি তো কি হয়েছে? তাই বলে আপনি এভাবে এত রাতে একটা অবিবাহিত মেয়ের রুমে ঢুকে যাবেন নাকি? এ কেমন ধরনের অসভ্যতা? আফতাব তীক্ষ্ণ দৃষ্টিতে তাকালো নরিতার পানে। সন্ধিহান কণ্ঠে প্রশ্ন করলো, তুমি কি কোনোভাবে আমাকে অসভ্য বললে? হ্যাঁ বলেছি তো। হঠাৎ করেই হাসলো আফতাব। নিজের গান হাতের তর্জনী আঙুল দিয়ে টোকা মারলো নরিতার কপালের মধ্যভাগে, বলল, আমার ভালো লেগেছে। নরিতা অবাক না হয়ে পারল না। কাউকে অসভ্য বললে যে সে খুশি হয় এ প্রথম দেখলো সে। এ কোন ধাঁচের লোক আফতাব? তখন চোখ মুখ শক্ত করলো নরিতা, শক্ত কণ্ঠে বলল, প্রেমিকা হই আমি, আপনার বউ নই যে যখন তখন চুমু খাবেন আবার যখন তখন আমার রুমে ঢুকে যাবেন। আফতাব ঠোঁট বাঁকালো, বলল, বউ হতে কতক্ষণ? পরক্ষণে আফতাব সরু দৃষ্টিতে তাকালো নরিতার পানে, বলল, আমি তোমাকে চুমু খেয়েছি কখন? নরিতা অবাক হলো, গোল গোল চোখে তাকালো আফতাবের পানে। তাকে জোর জবরদস্তি করে চুমু খেলো সে। অনেক বাধা দিল সেদিন মানেনি আফতাব, আর আজ এমন ভান করছে যেন জানে না কিছুই। একদম সাধু পুরুষ। মনে মনে ক্রোধ জন্মালো নরিতার। দাঁতে দাঁত চেপে সে বলল, একদম নাটক করবেন না। অসভ্যের মতো আমাকে জোর করে চুমু খেলেন আর এখন কিছুই জানেন না, তাই না? নির্লজ্জ খারাপ লোক একটা। আফতাব হতবাক। আজ রাশিদুল রহমানের লোকদের হাতে পড়ে মাথাটা খারাপ হয়ে গেছে নাকি এই মেয়ের? সে আবার কবে চুমু খেলে নরিতাকে, তাও জোর করে? পাগলের মতো কিসব বলছে। আফতাব ভ্রু কুঁচকালো, চোখ দুটো ছোট ছোট করে বলল, আমি তোমাকে আবার কবে
চুমু খেয়েছি, তাও জোর করে। একদম মিথ্যা অপবাদ দিবে না আমার নামে। আমার দলের সবার মুখে একটাই বাক্য থাকে সর্বক্ষণ, আফতাব ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র। আর তুমি কি না আমার এমন ফুলের মতো চরিত্রে কলঙ্কের দাগ লাগাতে চাইছো? তোমাকে তো আমি ভালো ভেবেছিলাম, কিন্তু তুমি তো বড় চালবাজ মেয়ে বের হলে। ফুঁসে উঠল নরিতা। সে মিথ্যে বলছে, সে চালবাজ মেয়ে এত বড় একটা কাণ্ড ঘটিয়ে কি সুন্দর সাজু সাজছে, আবার তাকে মিথ্যেবাদীও বলছে। আফতাবের পানে কটমট করে তাকালো নরিতা, বলল, নাটক করছেন? নাটক? সেদিন অসুস্থতার ভান ধরে জোর করে চুমু খেয়েছিলেন আমার ঠোঁটে। কি ভেবেছেন বুঝি না আমি কিছু? হ্যাঁ, আপনি কেড়ে নিয়েছেন আমার প্রথম চুমু। অসভ্য বাজে লোক একটা। আবার আমাকে চালবাজ বলছেন? চালবাজ তো আপনি। আফতাব অবাক হলো, অবাক সুরেই বলল, কোনোদিন চুমু খেয়েছি আমি তোমাকে? মিথ্যা কেন বলছো? নরিতা থমথমে দৃষ্টিতে তাকালো আফতাবের পানে, চিবিয়ে চিবিয়ে বলল, আপনার জ্বর এসেছিল যেদিন অফিস রুমে অজ্ঞান হয়ে গিয়েছিলেন, সেদিন আপনি জোর করে চুমু খেয়েছেন আমাকে। আফতাব মস্তিষ্কে চাপ প্রয়োগ করলো, মনে করার চেষ্টা করলো সবটা। খানিক বাদেই যেন তার চোখের সামনে ভেসে উঠলো সবটা। সে বিস্ফোরিত দৃষ্টিতে তাকালো নরিতার পানে, হতবাক কণ্ঠে বলল, ওটা ভ্রম ছিল না? ভ্রু কোঁচকালো নরিতা, বলল, ভ্রম হতে যাবে কেন? আফতাব স্তব্ধ হয়ে গেল, যেন মূর্তির মতো কিছুক্ষণ তাকিয়ে রইল নরিতার পানে। অতঃপর হুট করেই যেন মুখভঙ্গি বদলে গেল তার। চোখে মুখে আছড়ে পড়তে শুরু করলো তার দুষ্টু মেয়ে দুষ্টু হাসি। হেসেই সে বলল, শুধু একটা চুমুই খেয়েছিলাম নাকি সেদিন? নরিতা চোখ মুখ শক্ত করলো, থমথমে কণ্ঠে উত্তর দিল। লাজুক হাসলো আফতাব, বলল, ভ্রম ভেবেই যখন খেয়েছিলাম তখন আর 2-4টা খাওয়া উচিত ছিল। নরিতা তীক্ষ্ণ দৃষ্টিতে তাকালো আফতাবের পানে, চিবিয়ে চিবিয়ে বলল, নির্লজ্জ অসভ্য লোক একটা। আফতাব পা তুলে ভাবলে ক্ষীণ ভাবে বসলো নরিতার বিছানায়, বলল, আই নো। নরিতার ক্রোধ যেন বেড়ে গেল আরো। একটা মানুষ এতটা নির্লজ্জ কিভাবে হতে পারে? আগে যখন আফতাবের সাথে মেশেনি তখন নরিতা ভাবতো এই পুরুষের মতো রাগচোটা বদমেজাজি গম্ভীর বোধ হয় এই দুনিয়ার দুটো নেই। আর এখন মনে হচ্ছে এই পুরুষের মতো নির্লজ্জ অসভ্য বোধ হয় আর দুটো নেই। কেন যে সাহসিকতা দেখাতে এই পুরুষের প্রেমিকা হতে রাজি হয়েছিল সে কে জানে। এই সাহসিকতা করেই জীবনে কত বড় ভুল সিদ্ধান্ত নিয়েছে সে আজ বুঝতে পারছে। এখন কপাল চাপড়ানোর সুযোগও নেই এই লোকের যন্ত্রণায়। নরিতা কাঁদো কাঁদো মুখ করে তাকালো আফতাবের পানে, বলল, আপনি দয়া করে আপনার রুমে যান। আফতাব গেল না, বরং শটান হয়ে শুয়ে পড়লো নরিতার বিছানায়। ভাবলে ক্ষীণ ভাবে বলল, না, যাব না। আজ ভাবছি এই রুমেই থেকে যাব। না, আর সহ্য করা যাচ্ছে না। আর সব থেকে বড় কথা, এত রাতে তার রুমে আফতাবকে দেখলে বাড়ির মানুষও বা কি ভাববে। এই লোক এত অবুঝের মতো কেন করছে? এতটাও নির্বোধ তো সে নয়। ফুঁসে উঠল নরিতা, কণ্ঠে কিছুটা ক্রোধ এলে বলল, এক্ষুনি বের হন আমার রুম থেকে। আমি বের হব না। কি করবে? চিৎকার করব। আফতাব এখনো ভাবলে ক্ষীণ বিছানায় শুয়ে শুয়েই সে বলল, করো। কে বারণ করেছে? মান সম্মান গেলে তোমারই যাবে। আমাকে কিছু বললে বলবো ওকে বিয়ে দিয়ে দিন আমার সাথে। নরিতা এগিয়ে গেল আফতাবের কাছে, রেগে হাত ধরে টেনে উঠাতে চাইলো তাকে, বলল, আপনি কিন্তু এবার বাড়াবাড়ি করছেন। আফতাব যেন এতক্ষণ এই সুযোগের অপেক্ষাতেই ছিল। হ্যাচকা টান দিয়ে নিজের বুকের উপর ফেলে দিল নরিতাতে। এক মুহূর্ত সময় নষ্ট না করে নিজের সাথে জড়িয়ে নিল মেয়েটাকে। হকচকিয়ে উঠল নরিতা, চোখ দুটো বড় বড় হয়ে গেল। অজান্তেই কলিজাটা যেন লাফিয়ে উঠল ছলাৎ করে। ঢোক গিলল নরিতা, নিজেকে আফতাবের বাহু ধরে থেকে ছাড়াতে ব্যস্ত হয়ে উঠল সে। কম্পিত কণ্ঠে বলল, কি করছেন? ছাড়ুন আমাকে। আফতাব ছাড়লো না, বরং আরো শক্ত করে জড়িয়ে ধরল নরিতাকে। মুখ গুছলো তার ঘাড়ে, কাতর কণ্ঠে বলল, জানো সারাদিন কতটা দুশ্চিন্তায় ছিলাম আমি। নিঃশ্বাস বন্ধ হয়ে আসছিল আমার। ভেবেছিলাম এই বুঝি তোমাকে হারিয়ে ফেললাম আমি। নরিতা থমকে গেল, কেঁপে উঠল তার সম্পূর্ণ কায়া। আফতাব কি বলল ঠিক কর্ণগহ্বরে প্রবেশ করলো না যেন। শীতল রক্ত স্রোত বয়ে চলতে লাগলো তার ছেঁড়া উপসেরা বিয়ে। কোনো পুরুষের হঠাৎ স্পর্শে যেন বিদ্যুৎ খেলে গেল মেয়েটার সর্বাঙ্গে। বাকশক্তি যেন হারিয়ে ফেলল সে। শুধুমাত্র মূর্তির মতো লেপ্টে রইল আফতাবের বক্ষে। খানিক সময় অতিবাহিত হলো। নরিতাকে চুপ থাকতে দেখে আবারও মুখ খুলল আফতাব, বলল, এরপর থেকে রাকিব আর জুনায়েদ প্রকাশ্যে সবসময় তোমার সাথে থাকবে। ধ্যান ভাঙল নরিতার। নিজের
অবস্থান উপলব্ধি করতে পেরে আবারও আফতাবের থেকে নিজেকে মুক্ত করার উদ্দেশ্যে ব্যস্ত হয়ে পড়ল সে। বলল, আগে ছাড়ুন, আমাকে এভাবে ধরে রেখেছেন কেন? আফতাব মুখ তুলল নরিতার ঘাট থেকে, বলল, ভালো লাগছে তাই। ছাড়বেন নাকি? না, ছাড়বো না। শেষে আর উপায় না পেয়ে নরিতা হুট করে সজোরে চিমটি কাটলো আফতাবের হাতের পৃষ্ঠে। আকস্মিক হামলায় হকচকিয়ে উঠল আফতাব। মুখ থেকে বেরিয়ে এলো তার ব্যথাতুর ধ্বনি। হাত আল্লাহ হলো আফতাবের। এই সুযোগ নরিতা চট করে নিজেকে ছাড়িয়ে নিল আফতাবের বাহুডর থেকে। দ্রুতই উঠে দাঁড়ালো সে। বলল, অসভ্য বর্বর লোক একটা। আফতাব একবার তাকালো নরিতার পানে, অতঃপর হাতের দিকে তাকিয়ে বলল, তুমি মানুষ নাকি রাক্ষসী? এত জোরে চিমটি কাটে কেউ? আমি কাটি। এখন রুম থেকে বের না হলে আরো কাটবো। কাটো দেখি। আমি উঠবো না, দেখি আজ কি হয়। নরিতা হতাশ হলো এই টেরা লোককে যে কোনোভাবেই শুনছে না তার কথা। কম তো বললো না, তারপরও এই লোক রুম থেকে বের হওয়ার কোনো নামই নিচ্ছে না। নরিতা এক দৃষ্টিতে কিছুক্ষণ তাকিয়ে রইল আফতাবের পানে। কিঞ্চিত সময় নিয়ে কিছু একটা ভাবলো সে, অতঃপর হন হন করে রুম থেকে বেরিয়ে গেল। যেতে যেতে বলল, ঠিক আছে, থাকুন আপনি এই রুমে, আমি চলে যাচ্ছি। আফতাব তবু উঠলো না, ভাবলো গেছে আবার ফিরে আসবে, নিজের রুম ছেড়ে আর কোথায় যাবে। কিন্তু নরিতা এলো না। আফতাব কিছুক্ষণ অপেক্ষা করলো নরিতার রুমে। শেষে মেয়েটাকে ফিরতে না দেখে নিজেই উঠে বাইরে বেরিয়ে গেল। নরিতা দাঁড়িয়ে ছিল দরজার পাশে। সে যেন দাঁড়িয়ে দাঁড়িয়ে এই সুযোগের অপেক্ষাতেই ছিল। নরিতা ঠিক জানতো সে রুম থেকে বেরিয়ে আসলে আফতাবও বেরিয়ে আসবে, আর এসেছেও। আফতাব বাইরে বেরিয়ে আসতেই এক দৌড়ে রুমে ঢুকে ঠাস করে দরজাটা আটকে দিল নরিতা। আফতাব হতভম্ব। কি থেকে কি হয়ে গেল? মেয়েটা তার সাথে এত বড় একটা চাল খাটালো, আর সে ও বোকার মতো বুঝলো না কিছুই। আফতাবের ভাবনার মধ্যে নরিতা দরজাটা একটু ফাঁক করলো, মাথাটা বাইরে বের করে উকি দিল সে। হেসে বলল, কি জর্দা কেমন লাগে? আফতাব কটমট করে তাকালো নরিতার পানে, বলল, পাজি মেয়ে, তোমাকে তো আমি। নরিতা ভেঙচি কাটলো আফতাবকে ব্যঙ্গ করে বলল, ওই দেখা যায় তাল গাছ, তার নিচেতে পার্ক। রাজনীতিতে একটা গুন্ডা যোগ দিয়েছে, যার নাম জর্দা জাকারবার্গ। কথাটা বলে ফিক করে হেসে উঠল নরিতা। ফুঁসে উঠল আফতাব, তেড়ে গেল নরিতার পানে, বলল, কি বললে তুমি? নরিতা সময় ব্যয় না করলো না একটুও। এখন সময় ব্যয় মানেই নিজের বিপদ নিজে টেনে আনা। সে দ্রুত ঠাস করে আটকে দিল দরজাটা। আফতাব কিছুক্ষণ তাকিয়ে রইল বন্ধ দরজার পানে, অতঃপর হেসে ফেলল নিজেও। ভোরের আলো ফুটতে শুরু করেছে। সূর্যটা এখন তার তীব্রতা ছড়ায়নি ধরণীতে, কেবলমাত্র উঁকি দিয়েছে আকাশের এক কোণে। ব্যস্ত শহরটাও এখনো শান্ত, বেশ জেগে ওঠেনি কেউ। রবিন সাহেব একদম ভোরে ভোরেই তার পরিবারের সকলকে নিয়ে হাজির হয়েছে নরিতাদের বাড়িতে। নরিতার নিখোঁজ হওয়ার সংবাদ কোনোভাবেই তার কানে পৌঁছাতে সপরিবারে ছুটে এসেছেন তিনি, কিন্তু যার জন্য এসেছে সে এখনো ঘুমে। নরিতা বেঘরে ঘুমোচ্ছে। রজনী বেগম ডেকেছে কয়েকবার, কিন্তু কোনো সাড়া দেয়নি সে। এর পরে রবিন সাহেবও আর ডাকাডাকি করতে বারণ করেছে। এমনি মেয়েটা কাল বাড়িতে ফিরেছে বেশ রাতে, ঘুমোতেও নিশ্চয়ই দেরি হয়েছে, তাই আর মেয়েটার ঘুম ভাঙাতে চাইল না সে। রজনী বেগম ছুটেছে সকলের জন্য নাস্তা বানাতে। জাকিয়া বেগম সাহায্য করছে তার হাতে হাতে। আর রবিন সাহেব, আনিকা, আয়ান বসে আছে ড্রয়িং রুমের সোফায়। আনিকা ঘুমে ঢুলছে এখনো। কাল রাতে এমনিতেই দেরিতে ঘুমিয়েছিল সে, আজ আবার এত তাড়াতাড়ি উঠতে হয়েছে। আয়ান বসে বসে চোখ ঘুরিয়ে তাকাচ্ছে ঘরের আনাচে কানাচে, তার চোখ দুটো খুঁজছে যেন কাউকে। মেয়েটার ঘুম কি এখনো ভাঙেনি? বোকা মেয়েটার এই সকালে ঘুমানো ছাড়া আর কাজ কি? আনমনি হাসলো আয়ান। সোফা ছেড়ে উঠে দাঁড়ালো সে। লম্বা লম্বা পা ফেলে এগিয়ে গেল নীরার রুমের সামনে। মেয়েটা বোকাশোকা হলেও এই বাড়িতে তার নিজস্ব একটা রুম আছে। যদিও নীরার এই আলাদা রুম এবং একা ঘুমানো নিয়ে যথেষ্ট মতবিরোধ ছিল নীরব সাহেব এবং রজনী বেগমের। তারা ভয় পাচ্ছিল মেয়েটা না আবার রাতে একা ঘুমাতে গিয়ে ভয় পায় বা কোনো সমস্যা হয়। কিন্তু নীরার একটাই জেদ, নরিতার যেহেতু আলাদা একটা রুম আছে, তারও আলাদা রুম চাই একটা, যেখানে সে একা থাকবে। সেও তো বড় হয়েছে। অগত্যা মেয়ের জেদকে মেনে নিতে চেয়ে হয়েছিল নীরব সাহেব এবং রজনী বেগমকে। করার তো কিছুই নেই। তাছাড়া এই ধরনের বোকাশোকা নির্বোধ মানুষের জেদটা বোধ হয় বরাবর একটু বেশি থাকে, যেমনটা নীরার রয়েছে। আয়ান হাত বাড়িয়ে দরজাটা খুললো। দরজাটা খোলা থাকায় এ বিষয়ে তার তেমন কোনো কষ্ট করতে হয়নি আয়ানের। আলাদা রুমে ঘুমালেও দরজা আটকানোর কোনো অনুমতি নেই তার। আর এই বিষয়ে তেমন কোনো জেদ করেনি সে, কারণ মাঝে মাঝেই রাতে ভয় পেলে সে ছুটে চলে যায় বাবা মা বা নরিতার কাছে। আবার রাতে পালা করে নরিতা, নীরব সাহেব এবং রজনী বেগম এসে দেখে যান নীরার কোনো অসুবিধা হচ্ছে কিনা। আয়ান আশেপাশে তাকালো, অতঃপর নিঃশব্দে এগিয়ে গেল মেয়েটার বিছানার কাছে।
আয়ান আশেপাশে তাকালো, অতঃপর নিঃশব্দে এগিয়ে গেল মেয়েটার বিছানার কাছে, তাকালো তার ঘুমন্ত মুখশ্রীর পানে। কি নিষ্পাপ মায়াময়ী লাগছে মেয়েটাকে, বাচ্চাদের মতো ঠোঁট উল্টে ঘুমিয়ে আছে মেয়েটা। আনমনেই ঠোঁট টেনে একটু হাসলো আয়ান, আরো গভীর দৃষ্টিতে সে তাকালো নীরার পানে। নাকের আশেপাশে তেল জমেছে, আয়নের ইচ্ছে হলো একটু ছুঁয়ে দিতে নীরার তৈল চিটচিটে নাকটা, তবে সে দিল না। নিজের মনের ইচ্ছাকে মনের ভিতরে দমন করলো সে। আচ্ছা, এই বোকাশোকা মার্কা নির্বোধ মেয়েটার প্রতি তার এত মায়া কেন, এত কেন টান? ভার্সিটিতে এত সুন্দরী বুদ্ধিমতী মেয়েদের সাথে প্রতিদিন ওঠা বসা থাকতেও সে কেন আটকে গেল এই বোকাশোকা মেয়েটার মাঝে, যেখানে এত সুন্দরী মেয়েও কখনো তাদের মায়া আটকাতে পারলো না আয়ানকে। সেখানে এই বোকা নীরা নামক মেয়েটা কিভাবে পারলো এই কঠিন কার্য এত সহজে সম্পূর্ণ করতে? আয়ান জানে নীরা স্বাভাবিক নয়, এক প্রকার বুদ্ধি প্রতিবন্ধী বলা চলে তাকে, তবুও এই মেয়েটার প্রতি তার আকাশসম আসক্তি কেন? আয়ান নিজেকে এই প্রশ্ন করেছে অনেকবার, এই প্রশ্নের উত্তরও সে খুঁজেছে অনেক, কিন্তু যুক্তিসঙ্গত কোনো উত্তর পায়নি সে। নিজেকে নিয়ন্ত্রণ করার, নিজেকে সামলানোর, নীরব থেকে নিজেকে দূরে সরিয়ে নেওয়ার চেষ্টা করেছে সে অনেক, কিন্তু কখনো পারেনি। কেন পারেনি? উল্টো এই মেয়েটার বোকা বোকা চালচলন, বাচ্চাদের মতো হাসি বারংবারই ঝড় তুলেছে তার হৃদয়ে, ভালোবাসার ঝড়। নিজের মনের ভিতরে আকাশ পাতাল এসব চিন্তা করতে করতেই আয়ান আনমনেই হাত ছোঁয়ালো নীরার নরম ফর্সা গালে। কারো স্পর্শে ঘুম ভেঙে গেল নীরার, পিট পিট করে চোখ খুললো সে, দেখলো আয়ানকে। আয়ান আলতো হাসলো, নীরার গালে হাত বুলিয়ে দিতে দিতে বলল, কি বউ, ঘুম ভেঙেছে তোমার? নীরা উঠে বসলো, ড্যাব ড্যাব করে কিছুক্ষণ তাকিয়ে রইল আয়ানের মুখে পানি। আয়ান আলতোভাবে গাল টিপে দিল নীরার, বলল, কি এখনো ঘুম চোখে? নীরা ঠোঁট ফুলালো, বলল, তুমি কেন এসেছো? আমি তো তোমাকে বিয়ে করব না। আয়ান ভ্রু কুঁচকালো, বলল, কিন্তু তুমি তো বলেছিলে সেদিন আমাকে বিয়ে করবে। হ্যাঁ বলেছিলাম, কিন্তু এখন আমি তোমাকে বিয়ে করব না, কারণ তুমি বুড়ো। আয়ান অবাক হলো, সে বুড়ো? কোন দিক থেকে বুড়ো লাগে তাকে? আজকালকার যুগের সুদর্শন পুরুষদের বর্ণনার সাথে তুলনা করলে সে নিঃসন্দেহে সুদর্শন। আর এই বোকা মেয়ে কিনা তাকে বুড়ো বলছে? আয়ান মাথা ঘুরিয়ে নিজেকে দেখলো একবার ভালো করে, অতঃপর নীরার পানে তাকিয়ে প্রশ্ন করলো, আমি বুড়ো? হ্যাঁ বুড়োই তো, আমার বান্ধবীরা বলেছে তুমি বুড়ো। তুমি তোমার বান্ধবীদের কাছে আমার কথা বলেছো? ওপর নিচ মাথা নাড়ালো নীরা, বোঝালো হ্যাঁ। আয়ান মৃদু হাসলো, বলল, কি বলেছো তুমি তোমার বান্ধবীদের? নীরা জিহ্বা নিজে দুই ঠোঁট বেঝালো, বলল, বলেছি আমার বিয়ে। জানো তো, ওরা সবাই অবাক হয়ে গিয়েছিল, কেউ বিশ্বাস করতে চাইছিল না একটুও। আয়ান নীরার পাশে বিছানায় বসলো, উৎসুক ভঙ্গিতে বলল, তারপর মায়ের মোবাইলে তোমার ছবি দেখিয়েছিলাম, তখন ওরা বলল এই ছেলে তো অনেক বড়, ভার্সিটিতে পড়ে, এই বুড়োকে তুই বিয়ে করবি না? আমি তো এখনো ছোট, তাই না? আমি কিভাবে একটা বুড়োকে বিয়ে করি বলো? তাই ভাবছি আমি তোমাকে বিয়ে করব না। আচ্ছা বুঝলাম, কিন্তু তুমি আমার ছবি কোথায় পেলে? আগের বার যখন এসেছিলে তখন তুলেছিলাম। আয়ান হাত উঠালো, একটা টোকা মারলো নীরার কপালে, বলল, তুমি লুকিয়ে লুকিয়ে ছবি তুলেছিলে আমার? হ্যাঁ হ্যাঁ লুকিয়েই তো তুলেছি, তুমি কিভাবে বুঝলে? মৃদু হাসলো আয়ান, বলল, আমি আমার বোকা পাখির মনের কথা বুঝতে পারি যে। ও, কিন্তু আমি তোমাকে বিয়ে করব না। যদি আমি বুড়ো থেকে যুবক হয়ে যাই তাহলে করবে না? নড়ে চড়ে উঠলো নীরা হাস্যোজ্জ্বল চোখ মুখে, বলল, যুবক হলে করব। মনে রেখো কিন্তু, আমি যুবক হলেই আমাকে বিয়ে করতে হবে তোমাকে। আচ্ছা করব। সময় বহমান, সে বয়ে চলে বাধাহীন ভাবে নদীর স্রোতের মতো। দেখতে দেখতে এর মধ্যে কেটে গেল দিন চারেক। চলে এলো নির্বাচনের সময়। নির্বাচন আজ ভোট কেন্দ্রগুলোতে আনাগোনা দেখা যাচ্ছে ভোটারদের। নির্বাচন উপলক্ষে চারদিকে স্কুল কলেজও বন্ধ রাখা হয়েছে আজ। নরিতা ড্রেসিং টেবিলের সামনে দাঁড়িয়ে তৈরি হচ্ছে ভোট দিতে যাবে, কিন্তু মস্তিষ্কে আর শুধু এক চিন্তারই আনাগোনা, আফতাব জিতবে তো? পরশু থেকে নরিতার ঘুম খাওয়া দাওয়া পর্যন্ত হারাম হয়ে দাঁড়িয়েছে আফতাবের চিন্তায়। হুট করেই তার চিরশত্রুর পুরুষের জন্য চিন্তা হওয়ার কারণ জানা নেই নরিতার, তার শুধু চিন্তা হচ্ছে। তার থেকেও বড় কথা হলো যে মেয়ে রাজনৈতিক দূর চোখে রাজনীতিবিদদের দুই পক্ষে চোখে দেখতে পারতো না, সে নির্বাচনে হার জিত নিয়ে খাওয়া নাওয়া ছেড়ে দিয়েছে। নরিতা চাইছে না আফতাবকে নিয়ে ভাবতে, তাও পারছে না। কোনোভাবেই নিজের মনকে থেকে আফতাবের চিন্তাকে সরাতে পারছে না সে।
নরিতার ভাবনার মধ্যে বিছানার উপরে ফেলে রাখা তার ছোট্ট মোবাইলটা বেজে উঠল। নরিতা এগিয়ে গেল সেদিকে, বিছানা থেকে হাতে তুলে নিল মোবাইলটা। মোবাইলের স্ক্রিনে ভেসে উঠল জর্দার সাহেব নামটা। নরিতা ভ্রু কুঁচকালো, এই আবার এখন কল করছে কেন? তবে বেশি কিছু ভাবলো না সে। কলটা ধরলো সে, মোবাইলটা কানের কাছে ধরে ভদ্রভাবেই বলল, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো, আপনি? এই তো আলহামদুলিল্লাহ ভালো। ভোট দিতে যাবে নাকি? একটু পরেই যাব, রেডি হচ্ছি। আফতাবের কপালে চিন্তার ভাঁজ পড়লো। চিন্তিত সুরে সে বলল, তোমাদের ভোট কেন্দ্র ওই কলেজের পাশে প্রাইমারি স্কুলে না? তাহলে ভোট দিতে যাওয়ার দরকার নেই। কেন? ওখানে মারামারি হতে পারে। তাছাড়া রাকিব আর জুনায়েদও আজ আমার সাথে। ভ্রু কুচকালো নরিতা, বলল, তাই বলে ভোট দিতে যাব না নাকি? ভোট দেওয়া আমার অধিকার। তাছাড়া আপনার ওই বডিগার্ড কি যে নাম, রাকিব আর জুনাইদ, ওই গর্ধব দুটো আমার সাথে কোথাও যায় না, কোথাও। তাই ওরা আপনার সাথেই থাকুক, আমি বরং ভোট দিয়ে আসি। দাঁতে দাঁত চাপলো আফতাব, বলল, আমি আমার কথার উপর কথা পছন্দ করি না একদম। ভোট দিতে তোমাকে যেতে বারণ করেছি, যখন যাবে না ব্যাস শেষ কথা। ভেবে দেখুন, আমি না গেলে কিন্তু আপনার একটা ভোটও কমে যাবে। তোমার ওই একটা ভোটের কোনো দরকার নেই আমার। আমি তোমার ওই একটা ভোট ছাড়াই জিতে যাব, বুঝেছো? কথাটা শেষ করেই একটু থামলো আফতাব, কণ্ঠটা শক্ত করে বলল, এরপর বাড়াবাড়ি করলে কিন্তু থাপ্পড় একটাও নিচে পড়বে না বলে দিলাম। রাখছি এখন, আমার কাজ আছে অনেক। কথাটা বলে কলটা কেটে দিল আফতাব। নরিতাকে আর কিছু বলার সুযোগ দিল না সে। নরিতা হ্যালো হ্যালো করলো কিছুক্ষণ, কিন্তু ওপাশ থেকে উত্তর এলো না কোনো। নরিতাও দমে থাকার মেয়ে নয়, সে আফতাবের সাবধানী বার্তা উপেক্ষা করে চলে এলো ভোট কেন্দ্রে। চারদিকে তাকিয়ে দেখলো পরিবেশ শান্ত বেশ, মারামারি বা কোনো ঝামেলা হওয়ার কোনো সম্ভাবনা আপাতত নেই। আফতাব শুধুই সাবধান করলো তাকে, একজন রাজনীতিবিদ হয়ে যদি মনে ভয় থাকে তাহলে কি হবে। নরিতা অন্যান্য ভোটারদের সাথে লাইনে দাঁড়ালো, একে একে সকলে ঢুকলো ভোট কেন্দ্রে। খানিক পরে সুযোগ এলো নরিতার, ভেতরে ঢুকলো সে, নির্দিষ্ট স্থানে ভোট দিতে দাঁড়ালো। বেল্ট পেপারটা হাতে নিয়ে ভাবলো আফতাবকে ভোট দিবে না সে। সব সময় শুধু খিটখিট করে, তার সাথে এমন খিটখিটে অসভ্য পুরুষকে ভোট দিতে তার বইই গেছে। মনে মনে সে ভেঙচি কাটলো আফতাবকে। হাতটা নিয়ে গেল মানিক মিয়ার ভোটের স্থানে, কিন্তু শেষ পর্যন্ত আর তাকে ভোট দিতে পারলো না সে। ভেতর থেকে তার অন্তর্নিহিত শক্তি প্রচন্ডভাবে বাধা দিল তাকে, না চাইতেও হাতটা আবার চলে এলো আফতাবের স্থানে। ভোটটা এবার আফতাবকে দিয়েই দিল নরিতা। বিড়বিড়িয়ে বলল, এত কিছুর পরেও আমি আপনাকে ভোট দিয়েছি, আপনার তো আমার কাছে কৃতজ্ঞ থাকার কথা, কিন্তু আপনি তো থাকবেন না, কারণ আপনি একটা অকৃতজ্ঞ, অসভ্য, নির্লজ্জ লোক। বেশ সুষ্ঠুভাবেই ভোট দিয়ে বাইরে বেরিয়ে এলো নরিতা, কিন্তু বাইরে বেরোতেই যেন চমকে উঠল সে। আফতাবের কথাকে সত্যি প্রমাণিত করে বাইরে ঝামেলা শুরু হয়েছে। দুই দলের সাথে মারামারি বেঁধেছে সম্ভবত মানিক মিয়া এবং রাশিদুল রহমানের দল। দুইটি কারণ আফতাবের দলের কাউকে দৃষ্টিগোচর হচ্ছে না। নরিতা আশেপাশে তাকালো। একটু আগেও তো পরিবেশ শান্ত ছিল একদম, এর মধ্যে কি এমন হলো যে এর ঝামেলা লেগে গেল? ঠিক এই কারণেই নরিতার পছন্দ নয় এই রাজনীতি বিষয়টা। মনে মনে বেশ বিরক্ত হলো সে। দাঁড়িয়ে রইল ভোট কেন্দ্রের এক কোণে। হয়তো তায়াকোন্দোতে পারদর্শী সে, তাই বলে কি যখন তখন ঝামেলায় জড়াবে নাকি? বা এই দুই পক্ষের এতগুলো ছেলের সাথে পেরে উঠবে না হয়তো। তায়াকোন্দাতে পারদর্শী ঠিক আছে, তাই বলে তো আর সিনেমার হিরোদের মতো নয় যে এক ঘুষিতে উড়িয়ে দিবে 5-7 জনকে। তাছাড়া এখানে দুই পক্ষে ঝামেলা হয়েছে, লোক সংখ্যাও কম নয়। এখন এই দুই দলের মধ্যে ঢুকলে এই দুই দলের শত্রু হয়ে দাঁড়াবে সে নিজে, যে রাজনৈতিক দলের শত্রু হওয়ার কি দরকার। নরিতা তাই আর বাইরে বেরোলো না, দাঁড়িয়ে রইল ভেতরেই। অবশ্য সে একা নয়, আরো অনেকেই রয়েছে, ভয়ে দাঁড়িয়ে রয়েছে তারই সাথে। কিছুক্ষণের মধ্যে পুলিশ ফোর্স এসেও হাজির হলো ঘটনাস্থানে। দুই দলের মারামারিতে শিথিল পরিস্থিতিতে আনার চেষ্টা করলো তারা, কিন্তু পুলিশ আসার পর মারামারি থামার বদলে যেন বেড়ে গেল আরো। আগে দিল 2 দল, এখন যেন হয়ে গেছে 3 দল। মানিক মিয়ার দল, রাশিদুল রহমানের দল আর একটি পুলিশের দল। তবে পুলিশের সাথে ঝামেলায় জড়িয়ে তেমন একটা সুবিধা করতে পারলো না কেউই। পুলিশ হলো আইন বিভাগের লোক, তাদের সাথে কি পারা যায় এত সহজে? পুলিশ ফোর্স এবার সকলকে থামাতে এলো
এলোপাথারি ভাবে লাঠিঘাত শুরু করলো দুই পক্ষকে। ঠিক তখনই এতক্ষণ মারামারির সাথে সংযুক্ত থাকা কিন্তু কিছু যুবক নিজেদের বাঁচাতে দৌড়ে ঢুকলো ভোট কেন্দ্রের ভেতরে। নিজেদের বাঁচাতে ভোট কেন্দ্রে এতক্ষণ আশ্রয় নেওয়া মানুষগুলোকে ঠেলে ফেলে পালাতে শুরু করলো তারা। হঠাৎ করে তাদের মধ্যে একজনের ধাক্কা লেগে গেল নরিতার সাথে। আকস্মিক ধাক্কায় টালমাটাল সামলাতে না পেরে সে পড়ে যেতে নিল নিচে। ভয়ে চোখ মুখ খিচে বন্ধ করে নিল মেয়েটা, কিন্তু নিচে আর পড়ল না সে। খানিক সময় অতিবাহিত হওয়ার পরও নিজেকে নিচে পড়তে অনুভব না করে চোখ দুটো পিটপিট করে খুলল সে। চোখের সামনে ভেসে উঠল আফতাবের রক্তিম মুখশ্রী। ক্রোধে যেন চোখ মুখ হয়ে উঠেছে লাল তার। কপালের ফুলে ওঠা নীলচে বর্ণ ধারণ করা রগগুলো স্পষ্ট আটকে উঠল নরিতা। এই লোক যে ভয়ঙ্কর রেগে গেছে তা বেশ বুঝতে পারছে সে। নরিতা আর রাগ করবেই বা কেন? আর কথাকে উপেক্ষা করে ভোট দিতে এসেছিল সে, আর ঝামেলাতেও পড়েছে। নরিতা দ্রুতই নিজেকে ছাড়িয়ে নিল আফতাবের থেকে। সোজা হয়ে দাঁড়িয়ে নিজের পক্ষে কিছু বলার জন্য দুই ঠোঁট ফাঁক করলো সে, কিন্তু বলতে আর পারলো না। তার আগেই তার নরম গালে সপারের চর পড়লো একটা। এ নিয়ে নরিতার গালে আফতাবের তৃতীয় ধামকাদার চর। মাথাটা যেন ঘুরে উঠলো নরিতার, চোখের সামনে ঝাপসা হয়ে এলো মুহূর্তেই। নিজেকে সামলে নেওয়ার চেষ্টা করলো একটু। পুরোপুরি সামলে ওঠার আগেই তার কর্ণে ভেসে এলো আফতাবের অগ্নিঝরা কণ্ঠস্বর। শক্ত কণ্ঠে সে বলল, 2 পয়সার তাইকোয়ান্দো শিখে নিজেকে পালোয়ান ভাবা শুরু করে দিয়েছো নাকি? বারণ করেছি, তারপরও নাচতে নাচতে চলে এসেছো এখানে ভোট দিতে। যেচে পড়ে ঝামেলায় না জড়ালে পেটের ভাত হজম হয় না তোমার? আমি কথাটা আর সম্পূর্ণ করতে পারল না নরিতা। তার আগেই তাকে গগন কাঁপানো ধমক দিয়ে থামিয়ে দিল আফতাব। রুক্ষ কণ্ঠে সে নরিতাকে বলল, চুপ, একদম চুপ। আর একটা কথা বললে থাপড়িয়ে গাল ফাটিয়ে দেবো একদম। ভোট দিতে আসতে বারণ করেছিলাম না? তারপরও কেন এসেছো এখানে চেহারা দেখাতে? চেহারা দেখানো শেষ হয়েছে নাকি বাকি আছে? তাহলে বলো, ওই মারামারির মধ্যে নিয়ে গিয়ে চেহারাখান আরেকটু দেখিয়ে আনি। নরিতা গালে হাত দিয়ে চুপ করে রইল। চোখ দুটো ছলছল করে উঠল তার। সে কি বুঝেছে নাকি এখানে ঝামেলা বাঁধবে এভাবে? একটু আগেও তো ঠিক ছিল সবটা, পরিবেশ ঠান্ডা ছিল একদম। হঠাৎ করে ঝামেলা বেড়েছে তাই বলে এভাবে এত জোরে একটা থাপ্পড় মারবে সে নরিতাকে? একবার আর দুইবার না, এই নিয়ে তিনবার থাপ্পড় মেরেছে তাকে। আবার কতগুলো শক্ত কথাও শোনালো। এই লোক ওকে পেয়েছেটা কি? তীব্র অভিমান জেঁকে ধরলো নরিতাকে। গালে হাত দিয়ে অভিমানী কণ্ঠে সে বলল, ব্রেকআপ আপনার সাথে। আজ থেকে আপনার আর আমার সম্পর্ক নেই কোনো। ব্যাস এই কথাটুকু যেন আগুনে ঘি ঢালার মতো কাজ করলো এই মুহূর্তে। আফতাব রেগেছিল এমনি, তার উপর আবার এই কথা। ক্রোধের পারদ যেন দপদপ করে বেড়ে গেল তার। আকস্মিক হাত বাড়িয়ে চেপে ধরলো নরিতার ঘাড়, দাঁতে দাঁত চেপে বলল, ব্রেকআপ? কিসে ব্রেকআপ? তোকে ব্রেকআপ করার সাহস কে দিয়েছে? বাঁচলেও তুই আমার সাথে বাঁচবি, আর মরলেও আমার সাথেই। এর মধ্যে একবার আমাকে ছেড়ে যাওয়ার কথা বললেও মেরে পুঁতে ফেলবো একদম। আফতাব বেশ শক্তভাবেই ধরেছে নরিতার ঘাড়টা। ব্যথায় কুকিয়ে উঠল সে। ব্যথাতুর কণ্ঠে বলল, আহ, লাগছে, ছাড়ুন। লাগার জন্যই তো ধরেছি, অবশ্যই আদর করার জন্য ধরিনি তোকে, বেয়াদব মেয়ে। কথাটা শেষ করেই নরিতা ঘাড় ধরে টেনে তাকে বাইরে নিয়ে এলো আফতাব। ততক্ষণে মারামারিও থেমে গেছে অনেকটা। মেয়েটাকে এক প্রকার টেনে এনে ছুঁড়ে ফেললো গাড়ির পেছনের সিটে। মেয়েটা নামতে চাইলো গাড়ি থেকে, কিন্তু পারলো না। তার আগেই আফতাব লক করে দিল গাড়ির দরজা। অতঃপর নিজেও গিয়ে বসলো ড্রাইভিং সিটে। এক ফোঁটাও সময় ব্যয় না করে গাড়ি স্টার্ট দিল সে। নরিতার বাড়ি এখান থেকে দূরে নয়, বেশি কিছুক্ষণের মধ্যেই আফতাব চলে এলো নরিতাদের বাড়ির সামনে। অবশ্য তাদের সাথে আরো একটা গাড়ি এসেছে। আফতাব আর নরিতা গাড়ি থেকে বের হওয়ার আগেই অন্য গাড়ি থেকে বেরিয়ে এলো 5 জন যুবক। তারা বেরিয়ে আসতেই আফতাবও বেরিয়ে এলো গাড়ি থেকে। নরিতার পাশের দরজা খুলে তাকেও টেনে বের করলো। অতঃপর ওই যুবকগুলোর পানে তাকিয়ে বলল, এটাকে দেখে রাখ, ভালো করে মনে রাখবি এর চেহারা। ঘুণাক্ষরেও যদি একে আজ আর বাড়ির বাইরে বের হতে দেখিস আমাকে খবর দিবি। আমি এসে এর ঠ্যাং ভেঙে ঘরে বসিয়ে রেখে যাব। এতক্ষণ সহ্য করলেও এবার সহ্য করতে পারলো না নরিতা। ফসে উঠল সে। বলল, আপনি কিন্তু এবার বাড়াবাড়ি করছেন খুব। তোমার সাথে বাড়াবাড়ি না করলে তুমি শুধরাবে না। আপনি ভুলে যাচ্ছেন আমি তাইকোয়ান্দোতে পারদর্শী। ভ্রু কুচকালো আফতাব। বলল, তো নরিতা তীক্ষ্ণ দৃষ্টিতে তাকালো আফতাবের পানে। বলল, আমাকে আপনার উপরে তাইকোয়ান্দো প্রদর্শন করতে বাধ্য করবেন না।
নরিতার এমন কথায় যেন মজা পেল আফতাব। বাঁকা হাসল সে, বলল, তুমি হয়তো জানো না আমি বক্সিংয়ে পারদর্শী। কথাটুকু বলে একটু থামলো আফতাব, ঠোঁটের কোণে দুষ্টু হাসি ফুটিয়ে তুলে বলল, হবে নাকি তোমার আর আমার এক ম্যাচ? তায়াকওয়ান্দো আর বক্সিং এর লড়াই, বন্ধ রুমের পেছনে এক বিছানায় সোলো সোলো ম্যাচ। তবে এই লড়াইয়ের জন্য অবশ্যই বিয়েটা আবশ্যক। কথাটা শুনতেই আফতাব আর নরিতাদের সামনে দাঁড়ানো 5 জন যুবক কেসে উঠল একসাথে। আফতাবের মুখ থেকে এই ধরনের কথা তারা আশা করেনি মোটেই। তবে হুট করেই আফতাবের মুখে এমন কথায় বেশ অবাকও হয়েছে তারা। যেখানে আফতাবের প্রতিটি পদক্ষেপ হয় ভেবে চিন্তে, সেখানে আফতাব সবার সামনে এভাবে এমন কথা কিভাবে বলল? তাছাড়া তারা আফতাবকে কখনো কারোর সাথে এভাবে খোলামেলা কথা বলতেও দেখেনি। তাই হুট করেই তার মুখ থেকে এমন কথায় ভড়কে গেছে সকলেই। কাশির শব্দে হুঁশ ফেলল আফতাবের। সামনে তাকাতে অপ্রস্তুত হয়ে পড়ল সে। নরিতার ওপর রাগে আবার ভালোবাসা দুই মিলিয়ে যেন দিক দক্ষিণ হারিয়ে ফেলেছিল সে। তার সামনে যে তার দলের লোকেরা দাঁড়িয়ে আছে তাও ভুলে বসেছিল একদম। মান ইজ্জত আর রইল না কিছু। একটু পর যেখানে সে একজন এমপি নির্বাচন হবে সেখানে জনসম্মুখে ছি। ভিতরে ভিতরে অপ্রস্তুত হলেও বাইরে প্রকাশ করল না আফতাব। কথাটা ঘুরিয়ে নিতে জোরপূর্বক ঠোঁটের কোণে হাসি ফুটিয়ে তুলল সে। আমতা আমতা করে বলল, আমি তায়াকওয়ান্দো আর বক্সিং প্রতিযোগিতার করার কথা বলছিলাম আর কি। তোদের ভাবি তায়াকওয়ান্দোতে পারদর্শী আর আমি বক্সিং এ। এই তো তাই। লজ্জায় কান গরম হয়ে উঠল নরিতার। ছি, এইসব কথা, তাও আবার এতজন লোকের সামনে। এই লোক এত ঠোঁটকাটা নির্লজ্জ কেন? লজ্জায় নরিতার এই মুহূর্তে ইচ্ছে হচ্ছে মাটির সাথে মিশে যেতে। এতগুলো মানুষের সামনে এই পরিস্থিতিতে আর দাঁড়িয়ে থাকতে পারল না সে। সকলের সামনে থেকে এক প্রকার ছুটে পালিয়ে এলো নরিতা। সন্ধ্যা গড়িয়েছে। উজ্জ্বল সূর্যটা ডুবে গিয়ে আঁধারে ঢেকে গেছে চারপাশ। নরিতা অধীর আগ্রহে বসে রয়েছে টিভির সম্মুখে। ভোট গণনা চলছে। যদিও টিভির সামনে এই মুহূর্তে শুধুমাত্র সে একা নয়, মা বাবা নীরা সবাই আছে। এখন পর্যন্ত ভোটে এগিয়ে রয়েছে আফতাব। তবুও চিন্তা যেন কমছে না নরিতার। চিন্তায় হাত পা ঠান্ডা হয়ে আসছে তার। সকালে আফতাব যা যা করেছে তার একটাও ভুলেনি সে। কিন্তু তাই বলে কি চিন্তা করা ছেড়ে দেবে? না, একদম নয়। চিন্তা ভাবনার উপরে কি আমাদের হাত আছে নাকি? এটা হলো একটা মনস্তাত্ত্বিক ব্যাপার। চাইলেও এটা ছেড়ে দেওয়া সম্ভব না সহজে। নরিতাও পারেনি। টিভির সামনে বসে ভোট গণনা দেখছে আর দাঁত দিয়ে নখ কাটছে, ছোট করছে। নীরা নখ ড্যাব ড্যাব করে তাকিয়ে রয়েছে টিভির পানে। আর মাত্র কিছু ভোট বাকি, তারপরে ঘোষণা দেওয়া হবে কে জিতেছে। নরিতা দুরু দুরু বুক নিয়ে এক দৃষ্টিতে তাকিয়ে রয়েছে টিভির পানে। হঠাৎ করে চিল্লিয়ে উঠল নীরা, বলল, আফতাব ভাই, আফতাব ভাই। নীরার কথায় যেন চমকে উঠল নরিতা। সত্যি টিভির পর্দায় ভেসে উঠেছে আফতাবের ছবিখানা। তার পরপরই ঘোষণা দেওয়া হলো আফতাব জিতেছে, অর্থাৎ আফতাব এমপি পদে নির্বাচিত হয়েছে। হৃদস্পন্দনের গতি বেড়ে গেল নরিতার। খুশিতে বাক শক্তি যেন হারিয়ে ফেলল সে। থম মেরে আরো কিছুক্ষণ তাকিয়ে রইল টিভির পানে। পাশ থেকে আবারও তাকে ধাক্কা দিল নীরা, বলল, আপু, আফতাব ভাই জিতছে, আফতাব ভাই জিতছে। ধ্যান ভাঙল নরিতার। উঠে দাঁড়ালো সে। নীরার সাথে আফতাবের জয় উদযাপন করতে পারলেও লাফালো একটু। অতঃপর মোবাইলটা হাতে নিয়ে কিছু না ভেবে আবেগের বশে আফতাবকে তার জয়ের শুভেচ্ছা জানাতে কল করে বসলো। তার নাম্বারে কল ঢুকতেই যেন নিজের হুঁশে এলো নরিতা। মনে পড়লো সকালের কথা। দ্রুতই কলটা কেটে দিল। বিড়বিড়িয়ে বলল, জিতলে জিতেছে আমার কি, তাকে শুভেচ্ছা জানাতে বয়েই গেছে আমার। এতক্ষণ আফতাবের বিজয়ে দেখার জন্য অধীর আগ্রহে টিভির সামনে বসে থাকলেও এবার সে টিভির দিকে তাকিয়ে ভেঙচি কাটলো। অতঃপর লম্বা লম্বা পা ফেলে চলে গেল নিজের রুমের ভেতরে। মোবাইলে হালকা ভাবে ছুঁড়ে ফেললো বিছানায়। ঠিক তখনই কর্কশ কণ্ঠে বেজে উঠলো তার মোবাইলটা। নরিতা আবার বিছানা থেকে হাত তুলে হাতে নিল মোবাইলটা। আফতাব কল করেছে। এই লোক আবার এখন কল করছে কেন? এই মুহূর্তে তো তার ব্যস্ত থাকার কথা ভীষণ ভাবে। একটু আগে কেবল তার বিজয়ের ঘোষণা করা হয়েছে। এখন তাকে ফুলের মালা পরাবে, সাক্ষাৎকার নেবে, আরো কত কি। সেসব রেখে এই মুহূর্তে সে নরিতাকে কল কেন করছে নিজের মনের মধ্যে আকাশ পাতাল ভাবতে ভাবতেই কলটা ধরলো নরিতা। সাথে সাথেই ওপাশ থেকে শোনা গেল আফতাবের উচ্ছ্বাসিত কণ্ঠস্বর। বেশ উচ্ছ্বাস নিয়েই বলল সে, আমি জিতে গেছি প্রাণ পাখি, আমি জিতে গেছি। সময় এসে গেছে তোমাকে নিজের করে নেওয়ার। তুমি প্রস্তুত হও শুধুমাত্র আমার হওয়ার। কথাটুকু সম্পূর্ণ করে কলটা কেটে দিল আফতাব। নরিতাকে কিছু বলার সুযোগ দিল না আর। মেয়েটা হ্যালো হ্যালো করলো কতক্ষণ, ওপাশ থেকে উত্তর হলো না কোনো। কল দিল আর নিজের কথাটুকু বলেই হুট করে কল কেটেও দিল। এটা কেমন কথা?
নরিতা অবাক হলো, বেশ ভোরের আলো ফুটেছে, সূর্যটাও তার তেজ নিয়ে জ্বলে উঠেছে। রাতের ঘন আধার নিয়ে কেটে আলোকিত হয়েছে চারপাশটা, ব্যস্ত শহরটাও ব্যস্ত হয়ে পড়েছে আবার। ওই যে গাড়ির প্যাপো ধ্বনি শোনা যাচ্ছে লাগাতার। নরিতারা আজ সকাল সকাল সপরিবারে এসেছে আফতাবদের বাড়িতে। তাদের অবশ্য আজ দাওয়াত করা হয়েছে এই বাড়ি থেকে আফতাবের নির্বাচনের বিজয় উপলক্ষে, কিন্তু যার বিজয় উপলক্ষে এই বাড়িতে আসা তার দেখা নেই কোথাও। নরিতা এসে থেকে বসে রয়েছে ড্রয়িং রুমের সোফায়, শুধু সে নয়, তাদের পরিবারের সবাই এবং রবিন সাহেব, জাকিয়া বেগম আর অনিকাও রয়েছে এখানে। শুধুমাত্র খোঁজ নেই আফতাব আর আয়ানের। আয়ানের অনুপস্থিতি নিয়ে তার কোনো মাথা ব্যথা না থাকলেও আফতাবের অনুপস্থিতি নিয়ে যথেষ্ট আছে। গেল কোথায় লোকটা? তাদের আসার কথা শুনেও বেরিয়ে আসছে না কেন? নরিতা সবার চোখের আড়ালে উকি ঝুঁকি দিয়ে দেখলো এদিক ওদিক, কিন্তু কোথাও দেখা নেই আফতাবের। তবে কি আফতাব বাড়িতে নেই নাকি? কারো কাছে জিজ্ঞেস করবে তাও পারছে না, কেমন ইতস্তত লাগছে তার। আবার আফতাবকে না দেখেও মনটা কেমন অস্থির হয়ে উঠছে ক্রমান্বয়ে। এমন কেন হচ্ছে? নরিতা ইদানিং বেশ লক্ষ্য করছে আফতাবের জন্য তার ভেতরে অস্থিরতা অনুভব হয়। সময় অসময়ে দেখতে ইচ্ছে হয় আফতাবকে। ঝগড়া বিবাদ যাই হোক না কেন, আফতাবের সামনে থাকতে ভালো লাগে তার। আগে আফতাবের সাথে ঝগড়া করতো, বিরক্ত লাগতো, এখন কেন যেন ভালো লাগে। আফতাবের ছোট ছোট কেয়ার গুলো ইদানিং খুব উপভোগ করে সে। আচ্ছা, সে কি আস্তে আস্তে দুর্বল হয়ে পড়ছে আফতাবের উপরে? না, এটা কি করে হয়? নরিতা বেশ জানে আফতাব তার উপরে দুর্বল। এখন যদি সেও দুর্বল হয়ে পড়ে তাহলেই তো মিশে যাবে আমি দুধে। সে বই হয়ে আসবে আফতাবের বাড়িতে, আর তারপরে উঠতে বসতে শুধু আফতাবের হাতের ওই আকাশ কাঁপানো চট থাপ্পড়। থাপ্পড়ের কথা মনে পড়তে হৃদয় কেঁপে উঠল নরিতার। নিজেকে ধাতস্থ করলো সে। না, আর যাই হোক, আফতাব নামক ভয়ঙ্কর পুরুষের প্রতি দুর্বল হওয়া যাবে না। তাছাড়া লোকটা ভয়ঙ্করের সাথে ঠোঁট কাটাও বেশ। এই লোকের বউ হয়ে আসলে তো উঠতে বসতে তাকে লজ্জা দিতে দিতেই মেরে ফেলবে। নরিতা নিজে মনে ভাবতে লাগলো আকাশ পাতাল। তার ভাবনার মধ্যেই সোফা ছেড়ে উঠে দাঁড়ালো নীরা, বলল, আয়ান ভাইয়া কোথায়? আমি তাকে দেখছি না কেন? আয়ান বাইরে গিয়েছে, একটু চলে আসবে এখনই, তুমি একটু অপেক্ষা করো। জাকিয়া বেগমের কথায় যেন অশান্ত হলো নীরা। একটু অশান্ত ভঙ্গিতেই বলল, বাইরে কেন গিয়েছো? সে কি জানতো না এখন আমি আসবো? আমাকে রেখে ভাইয়া একা একা বাইরে কেন গিয়েছে? এই তো আমি এখানে। নীরার কথা শেষ হতেই শোনা গেল আয়ানের কণ্ঠস্বরটা। মুচকি হাসি লেগে রয়েছে তার ঠোঁটের কোণে, আর হাত দুটো পেছনে লুকানো। আয়ান এসে দাঁড়ালো নীরার সম্মুখে, হেসে বলল, আমাকেই খুঁজছিলে বুঝি? এই তো চলে এসেছি আমি। নীরা গাল ফুলালো, বলল, তুমি আমাকে রেখে বাইরে কেন গিয়েছিলে? তুমি পচা, তোমার সাথে কোনো কথা নেই আমার। আয়ান হাসলো, পেছনে লুকানো হাত দুটি নিয়ে এলো সামনে, বলল, তাই বুঝি? তাহলে আমি এই চকলেটগুলো নৈরিতা আর আনিকাকে দিয়ে দেই, কেমন? নীরা চোখ বড় বড় করে তাকালো চকলেটগুলোর দিকে, সাথে সাথেই হামলে পড়লো আয়ানের দিকে। চকলেটগুলো নিয়ে নিল সব নিজের হাতে, হাসি মুখে বলল, কে বলেছে তুমি পচা? তুমি খুব ভালো, আমি কথা বলবো তো তোমার সাথে। আয়ান আর নীরার কাণ্ডে হাসলো সবাই। নীরব সাহেব তাকালেন আয়ানের পানে, বললেন, তুমি আবার সকাল সকাল কষ্ট করতে গেলে কেন? আয়ান বসলো সোফায়, মৃদু হেসে বলল, কিসের কষ্ট আঙ্কেল? ওর জন্য কিছু করতে পারলে আরো ভালো লাগে আমার। নীরা বুদ্ধি প্রতিবন্ধী হলেও তার আদর ভালোবাসার কোনো কমতি হয়নি কখনো। নীরার নিজের পরিবার তাকে যতটা ভালোবাসে, ঠিক ততটাই তাকে ভালোবাসা দেয় আয়ানের পরিবারও। তবে আয়ান নামক ছেলেটা হয়তো সর্বদা একটু বেশি যত্ন নেয় নীরার। যদিও এই বিষয়ে কখনো খারাপ দিকে কেউ ভাবেনি কিছু। নীরার কমতির জন্যই হয়তো আয়ানও নীরার একটু বেশি যত্ন নেয়, এমনই ধারণা এখন অবধি সবার মনে। সোফায় বসে আবারও উসখুস করতে শুরু করলো নরিতা। এতক্ষণে নিজের মনে বলা সব কথা যেন এইটুকু সময়ের মধ্যে ভুলে গেছে সব। আবারও আফতাবে দেখা পাওয়ার জন্য মনটা ছটফটিয়ে উঠেছে তার। তবে এবার আর নিজেকে দমাতে পারল না নরিতা। নিজের মনের ভেতরের ইতস্তত বোধকে সরিয়ে সে জিজ্ঞেস করেই বসলো, আফতাব ভাই কোথায়? তাকে দেখছি না যে। কথাটা বলতেই এতক্ষণ নরিতার জান বেরিয়ে গেলেও কেউ তেমন কোনো প্রতিক্রিয়াই দেখায়নি তার কথার। সবাই প্রশ্নটা বেশ স্বাভাবিকভাবেই নিয়েছে। আনিকা স্বাভাবিকভাবেই নরিতাকে বলল, ভাইয়াকে কোথায় পেলে? সে তো কাল থেকেই বাড়িতে ফেরেনি।
নরিতা নড়ে চড়ে বসলো একটু। আফতাব বাড়িতে ফেরেনি কেন? কোথায় গিয়েছে? নির্বাচনে তো জিতেই গেছে, তারপরে সারা রাত আবার বাইরে কাজ কি? নানান প্রশ্নে জর্জরিত হয়ে উঠল নরিতার ছোট্ট হৃদয়টা। কিন্তু এতগুলো প্রশ্ন বা করবে কিভাবে? সবাই ভাববে কি? আবার মনটাও আকুপাকু করছে প্রশ্নগুলো করার জন্য। তবে এবার আর বেশি কষ্ট করতে হয়নি তাকে। সে কিছু বলার আগেই রজনী বেগম প্রশ্ন করলেন, সে কি ফেরেন কেন? কোথায় গিয়েছে? জিতেছে না কাল, আগে থেকেই নাকি পরিকল্পনা করে রেখেছিল জিতলে দলের ছেলেদের সাথে নাকি পিকনিক করবে। সেখানেই ছিল কাল সারা রাত, বাড়ি ফেরেনি এখনো। আনিকার উত্তরে একটুখানি যেন হাঁপ ছেড়ে বাঁচলো নরিতা। তবে নতুন প্রশ্ন আবার মাথাচাড়া দিয়ে উঠলো তার মনে। পিকনিক তো ছিল কাল রাতে, আর এখন সকাল 10টার বেশি বেজেছে। তাহলে এখনো কেন বাড়ি ফেরেনি লোকটা? এখনো বাইরে কি করছে? কাল থেকে তাকেও তো কোনো কল করেনি। কেন করেনি? সকাল গড়িয়ে দুপুর হয়েছে, সূর্যটাও তার প্রখরতা দিতে শুরু করেছে তীব্রভাবে। সারা রাত পর আফতাব বাড়ি ফিরেছে কেবলই। কাল সারা রাত সাইফদের সাথে ছিল সে। রাতে ঘুম হয়নি একটু, যদিও সাইফরা ঘুমাতে বলেছিল, তাকে ভালো জায়গাও দিয়েছিল তার ঘুমানোর জন্য, কিন্তু সে ঘুমায়নি। তার বিজয়ের খুশিতে দলের ছেলেরা রাত জেগে উদযাপন করেছে, আর সে যদি সেসব রেখে নাক ডেকে ঘুমায় তাহলে বিষয়টা কেমন দেখায়। তবে কাল সারা রাত না ঘুমিয়ে আবার সকাল থেকে কাজ ছিল, সব ছেড়ে এখন শরীরটা ক্লান্ত হয়ে পড়েছে বেশ। বাড়িতে এসে আর চারদিকে না দেখে রুমে ঢুকেছে আফতাব। নরিতা সারা সকাল আফতাবের অপেক্ষা করে কেবলই আনিকার সাথে তার রুমে ঢুকে গল্পে বসেছিল একটু। ঠিক তখনই নীরা দৌড়ে ঢুকলো সে রুমে। গাল দুটো ফুলে রয়েছে তার। নরিতা হাসলো বোনের পানে তাকিয়ে। নিশ্চয়ই তার বোনটা আবারও কারো উপর অভিমান করেছে। নরিতা হাত বাড়িয়ে ফুলানো গালটা টেনে দিল একটু, বলল, কি হয়েছে আমার নীরা পাখির? এভাবে গাল ফুলিয়ে রেখেছে কেন? নীরা চোখ তুলে তাকালো নরিতার পানে, অভিমানী কণ্ঠে বলল, জানিস বাবু, আফতাব ভাই এসেছে, কিন্তু আমার জন্য চকলেট আনেনি একটাও। আমার সাথে কথাও বলেনি, এসেই রুমে ঢুকেছে। আফতাব ভাই পচা খুব, আয়ান ভাই ভালো। আফতাব এসেছে শুনেই মনটা ছটফটিয়ে উঠল নরিতার। অবশেষে বাড়ি ফিরেছে লোকটা। নরিতার ইচ্ছে হলো ছুটে গিয়ে একবার আফতাবকে দেখে আসতে, কিন্তু এই মুহূর্তে তাও পারছে না। আফতাব এসেছে শুনে এভাবে দৌড়ে গেলে আনিকাই বা কি ভাববে তাকে। কিন্তু এখানে এভাবে বসেও থাকতে পারছে না সে। আজ সারাদিন নরিতার গেল শুধু কে কি ভাববে চিন্তা করতে করতে। কি একটা অবস্থা! তপ্ত নিঃশ্বাস ফেললো সে হুট করেই। এদিক ওদিক তাকিয়ে সে বলল, আহ, আমার মোবাইলটা ড্রয়িং রুমেই ফেলে এসেছি বোধহয়। দাঁড়াও, নিয়ে আসছি এখনই। আবার কল দিতে পারে কেউ। কথাটা বলেই নরিতা আর দাঁড়ালো না, এক দণ্ড রুম থেকে দৌড়ে বেরিয়ে গেল সে। মেয়েটা বেরিয়ে যেতে বিছানার উপর তার মোবাইলটা চোখে পড়ল নীরার। নীরা ঝটপট হাতে নিল মোবাইলটা, গলা উঁচিয়ে ডাক দিল নরিতাকে, বলল, বুবু, এই তো তোর মোবাইল। নরিতা হাওয়া ততক্ষণে। সে আর শুনতে পেল না নীরার কথা। নরিতা এক দৌড়ে গিয়ে থামলো আফতাবের রুমের দরজার সামনে। যদিও এই ধরনের বাচ্চামো তার ব্যক্তিত্বের সাথে যায় না মোটেই, তবু আজ মন মানাতে ব্যর্থ সে। নরিতা ঘাড় ঘুরিয়ে তাকালো এদিক ওদিক, দেখলো তাকে দেখছে কেনা কেউ। অতঃপর দরজায় হাত রাখলো সে, দেখলো দরজাটা খোলাই আছে, একটু ছাপানো শুধু। আফতাবের দরজাটা একটু ঠেলে আর একটু ফাঁকা করলো সে। সেখান থেকে উঁকি মারলো ভেতরে, কিন্তু হায়, কাউকে দেখতে পেল না সে। ভ্রু কুঁচকে এলো নরিতা দরজার ফাঁকা দিয়ে। রুমের আনাচে কানাচে তাকালো, ভালোভাবে না। আফতাব নেই কোথাও। গেল কোথায় লোকটা? সোজা হয়ে দাঁড়ালো নরিতা। এবার দরজাটা পুরোপুরি খুলে ঢুকলো রুমের ভেতরে। আবার একবার খুঁজলো রুমের আনাচে কানাচে, খুঁজলো, কোথাও দেখলো না কাউকে। তাহলে আফতাব ফেরেনি কি? নীরা কি মিথ্যে বললো তাকে? নিজের সকলের কাছেও যেতে পারে, তাই রুমে নেই। হয়তো তাই হবে। মনটা একটু খারাপ হলো নরিতার। এত কষ্ট করে ছুটে এলো আফতাবকে একটা পলক দেখতে, এখানে এসেও লোকটা দেখা পেল না সে তার কাঙ্ক্ষিত পুরুষের। মনের মধ্যে একরাশ ও খারাপ লাগা নিয়ে রুম থেকে বেরিয়ে যেতে চাইলো সে। পেছন ঘুরে ফেলতেই ধাক্কা খেলো যেন শক্তপোক্ত কিছুর সাথে। আহ করে ব্যথাতুর ধ্বনি তুললো সাথে সাথে। কপাল ডলতে ডলতে চোখ তুলে তাকালো উপরের দিকে। নজরে পড়লো আফতাবের শ্যামবর্ণ স্নিগ্ধ মুখশ্রী। গলায় একটা শুভ্র রঙা তোয়ালে ঝুলছে। পুরুষালী শক্তপোক্ত শরীরে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে রয়েছে কালো টি শার্ট আর কালো ট্রাউজার। কপালের উপর পড়ে রয়েছে ভেজা চুলগুলো, শুধু গোসল করেছে বোধহয়। নরিতা পূর্ণ দৃষ্টিতে তাকালো আফতাবের পানে। লোকটা সুদর্শন বটে, এ প্রথম যেন নরিতার দৃষ্টিতে সুদর্শন রূপে এভাবে ধরা দিল আফতাবের মুখশ্রী। আগে কখনো এভাবে আফতাবের পানে তাকায়নি নরিতা, কিন্তু আজ যেন দৃষ্টি ফেরাতে পারছে না আফতাবের দিক থেকে।
ঘোর লেগে যাচ্ছে তার, ঝড় উঠেছে তার হৃদয় কুঠুরিতে, হৃদস্পন্দন বেড়ে যাচ্ছে অসম্ভব গতিতে, গলাটাও যেন শুকিয়ে আসছে ক্রমশ। কেন এমন হচ্ছে? ঝড় উঠছে হৃদয় কুঠুরিতে, হৃদস্পন্দন বেড়ে যাচ্ছে অসম্ভব গতিতে, গলাটাও যেন শুকিয়ে আসছে ক্রমশ। কেন এমন হচ্ছে? নরিতার মোহিত দৃষ্টি। আফতাব তাকালো সেদিকে, চোখে চোখ রাখলো নরিতার, কোমরে ভাঁজ ফেলে একটু ঝুঁকে এলো তার দিকে, ঠোঁট কামড়ে হাসলো একটু, বলল, মেয়ে, তুমি তো ভীষণ নির্লজ্জ। দৃষ্টি দিয়েই লুটে নিচ্ছ আমার সর্বস্ব। ধ্যান ভাঙলো নরিতার, দ্রুতই দৃষ্টি নত করলো সে। লজ্জারা এসে যেন হানা দিল তার সম্পূর্ণ কায়া জুড়ে। ইস, এতক্ষণ সে নির্লজ্জের মতো তাকিয়েছিল আফতাবের পানে। লোকটা তাকে কি ভাবলো? নিজের পক্ষে একটু সাফাই দিতে চাইলো নরিতা আমতা আমতা করে বলল, আসলে আনিকা বলেছিল যে আপনি বাড়িতে নেই নাকি। হঠাৎ আমার রুমের দরজা দেখলাম খোলা, তাই ভেতরে এসেছিলাম দেখতে, এছাড়া আর কিছুই নয়। কথাটুকু বলে একটু থামলো নরিতা, ঢোক গিলে বলল, আমি তাহলে এখন যাই। কথাটা বলেই আফতাবের সামনে থেকে কেটে পড়তে চাইলো নরিতা। তার পাশ কাটিয়ে পা বাড়ালো সামনের দিকে, কিন্তু যেতে আর পারলো না। তার আগেই তার হাতটা ধরে ফেললো আফতাব, টেনে আনলো নিজের দিকে, ঠোঁট বাঁকিয়ে হেসে বলল, দরজা খোলা পেলে আর আমাকে দেখতে চলে এলে? নরিতা ভেঙচি কাটলো, বলল, আপনাকে দেখতে কেন আসবো? দরজা খোলা দেখলাম আপনি বাড়িতে নেই, তাই দেখতে এসেছিলাম কেন ঢুকেছে এ ঘরে। হতে পারে নীরা ঢুকে পড়েছে, ও এমনিতেই অবুঝ, পরে আপনার একটা জিনিস নষ্ট করলে আবার বকা খেতে হবে ওকে। আফতাব হাত রাখলো নরিতার নরম সুঠোল কোমরে, সেখানে আলতো চেপে মিশিয়ে নিল নিজের সাথে, কিছুটা কৌতুকের সুরে বলল, মিথ্যে বললেও যুক্তিসঙ্গত মিথ্যা বলতে শেখো। আমরা যে কেউই সচরাচর নীরাকে কোনো কারণে বকি না, তা তুমিও জানো আর আমিও। নরিতা অপ্রস্তুত হয়ে পড়লো কিছুটা, ধরা পড়ে যাওয়ার ভয়ে পালাতে চাইলো সে, বলল, ছাড়ুন আমি যাই। আফতাব আর একটু নিজের সাথে মিশিয়ে নিল নরিতাকে, নিজের ডান হাত উঁচিয়ে মেয়েটার কপালে পড়ে থাকা কাটা চুলগুলো কানের গোড়ায় গুজে দিতে দিতে বলল, পালাতে চাইছো আমার থেকে? জোরপূর্বক হাসলো নরিতা, আমতা আমতা করে বলল, পালাতে চাইবো কেন? আপনি সারা রাত পরে বাড়িতে ফিরেছেন, ক্লান্ত নিশ্চয়ই, একটু বিশ্রাম নিন, আমি আসি এখন, ছাড়ুন আমাকে। আফতাব ছাড়লো না নরিতাকে, বরং তার মুখটা একটু এগিয়ে আনলো নরিতার মুখের কাছে, ঠোঁটের কোণে দুষ্টু হাসি ফুটিয়ে তুলে বলল, তুমি একটা চুমু দিয়ে দাও এই ঠোঁটে, দেখবে আমার সকল ক্লান্তি কেটে যাবে এমনিতেই। নরিতা গোল গোল চোখে তাকালো আফতাবের পানে। সে এসেছিল একটাবার আফতাবকে দেখে নিজের হৃদয়ের অস্থিরতা দমন করতে, কিন্তু এখানে এসে এ কোন বিপদে পড়লো সে? এমন কিছু হবে জানলে সে কোনোদিনও আসতো না আফতাবের রুমের ভেতরে। নরিতার ভাবনার মধ্যেই আফতাব তার লালচে খয়েরি পুরো ঠোঁট দুটো এগিয়ে নিয়ে যেতে লাগলো নরিতার ঠোঁটের কাছে। নরিতার চোখ দুটো বড় বড় হয়ে গেল আরো। আচমকাই সে দুহাত তুলে ধাক্কা মেরে দিল আফতাবের বক্ষে। আকস্মিক হামলায় টালমাটাল সামলাতে না পেরে 2 কদম পিছিয়ে গেল আফতাব। এই সুযোগ নরিতা সময় ব্যয় করো না একটু, এক দৌড়ে বেরিয়ে গেল রুম থেকে। যেতে যেতে বলে গেল, অসভ্য নির্লজ্জ লোক একটা। মধ্য দুপুর, সূর্যটা তার প্রখরতা ছাড়িয়েছে পুরোপুরি ভাবে। খাবার টেবিলে খেতে বসেছে সবাই। বাহারি রকমের খাবারের আয়োজন করা হয়েছে আজ। টেবিলের এই মাথা থেকে ও মাথা দূর সম্পূর্ণ সাজানো হয়েছে মুখরোচক সুস্বাদু খাবারে। আফতাবও এসে বসেছে সবার সাথে খাবার টেবিলে। যদিও সে গোসল করে একটু ঘুমানোর প্রস্তুতি নিচ্ছিল, তবে পরে ভাবলো তার বিজয় উপলক্ষে নীরব সাহেবরা এই বাড়িতে এসেছে আজ। এমনই কাল সকাল থেকে তাদের উপস্থিতি থাকতেই পারেনি সে। এখন খাওয়ার সময় যদি তাদের সাথে যুক্ত না হয় তবে বিষয়টা খারাপ দেখায় একদম। তাছাড়া নরিতাও আছে, নরিতার সাথে এভাবে একসাথে খাওয়ার সুযোগটা হাতছাড়া করে কিভাবে সে? টেবিলে সবাইকে একে একে খাবার পরিবেশন করলো জাকিয়া বেগম এবং রজনী বেগম। সবাই উপস্থিত থাকায় কেউ আর খাওয়া শুরু করতে দেরি করলো না, একে একে খাওয়া শুরু করলো সবাই। নীরব প্রথম দিকে চুপচাপ খাচ্ছিল, কিন্তু হঠাৎ করে কিছু একটা ভেবে সে তাকালো নীরব সাহেবের দিকে, বলল, বাবা, আমার একটা প্রশ্ন আছে। খাবার মুখে দিতে দিতেই উত্তর দিল, কি মামনি? বাবা, চুমুকে কোনো ওষুধ যা দিলে নিমিষেই ক্লান্তি কমে যায়? নীরার এমন প্রশ্নে যেন বিস্ফোরণ ঘটলো খাবার টেবিলের সকলের মধ্যে। খাবার মুখে নিয়ে কেশে উঠলেন নীরব সাহেব। গলায় আটকে গেল তার খাবার, না ভেতরে যাচ্ছে আর না বাইরে বের করতে পারছে। কাশতে কাশতে যেন দম বন্ধ হওয়ার উপক্রম তার।
স্বামীর এমন দুর্দশাগ্রস্ত অবস্থা দেখে এগিয়ে এলেন রজনী বেগম। তার সাথে অবশ্য জাকিয়া বেগম এবং রবিন সাহেব এগিয়ে এসেছেন। জাকিয়া বেগম পানি দিলেন নীরব সাহেবকে, আর রবিন সাহেব আলতোভাবে কয়েকটা থাপ্পড় দিলেন বন্ধুর পিঠে। বেশ কিছুক্ষণ সময় নিয়ে ঠিক হলেন নীরব সাহেব। মেয়েটা তার একটু অবুঝ হওয়ায় কোনো কিছু বুঝতে তার কৌতূহল খুব বেশি। সারাদিন এটা ওটা প্রশ্ন করতে করতে যেন পাগল করে ফেলে তাকে। আগে এই প্রশ্নগুলো বেশিরভাগই করতো তার মা রজনী বেগমকে, কিন্তু সারাদিন কাজকর্ম সামলে মেয়ের যত উদ্ভট প্রশ্নে দিশেহারা হয়ে যেতেন তিনি। পরে একদিন মেয়ের উদ্ভট প্রশ্নে খেপে গিয়ে মেয়েকে একটু বকাবকি করেন তিনি। তারপর মেয়ের সে কি কান্না, থামানো যাচ্ছিল না কোনোভাবেই। শেষে সেই কান্না থামাতে সেদিন নীরব সাহেবের মেয়ের মাথায় হাত রেখে বলেছিলেন, তোমার যত প্রশ্ন আছে আমাকে করো মা, আমি উত্তর দেব। বাবা বলো না, তুমি কি কোনো ওষুধ? যদি ওষুধ হয় তাহলে তুমি যখন ক্লান্ত হয়ে পড়বে তখন তোমাকেও আমি চুমো দেব। দেখবে একটু সময়ের মধ্যে সব ক্লান্তি উধাও হয়ে যাবে। আয়ান ভাইয়াকেও চুমো দেব, রবিন আঙ্কেলকেও দেব, সবাইকে দেব, ঠিক আছে? নীরার কথা শেষ হতেই খুব খুব করে কেসে উঠল আয়ান এবং রবিন সাহেব। অপ্রস্তুত হয়ে পড়ল তারা দুজনও। নীরব সাহেবও আর চুপ থাকতে পারলেন না, আর মেয়েকে বোঝানোর ভঙ্গিতে বললেন, না মা, চুমু আবার ঔষধ কি করে হয়? ওটা তো এমনি আদর জাতীয়। নীরা ভ্রু কুচকাল, সন্দিহান কণ্ঠে বলল, তাহলে তখন আফতাব ভাই কেন বুবুকে বলল তুমি আমাকে একটা চুমু দিলেই সকল ক্লান্তি কেটে যাবে আমার? নীরার কথায় যেন আরেকটা ছোটখাটো বিস্ফোরণ ঘটে গেল উপস্থিত সকলের মধ্যে। নরিতা কেবলই এক লোকমা খাবার মুখে দিয়েছিল, এখন না পারছে গিলতে আর না পারছে ফেলতে। বাবার পর দুর্দশা যেন আক্রমণ করলো তাকে। লজ্জায় গাল দুটো লাল হয়ে উঠেছে তার। সকলের মধ্যে থেকে উঠে দৌড় দিতেও পারছে না এখন, কারো দিকে না তাকিয়ে। বুঝতে পারছে সবাই তার দিকেই তাকিয়ে আছে। আল্লাহ, আজ বুঝি তার লজ্জা পাওয়ার দিন। সকালে কার মুখ দেখে ঘুম থেকে উঠেছিল কে জানে। নরিতা গলায় আটকানো খাবার নিয়ে আর চোখে তাকালো আফতাবের পানে। সে দিব্যি ভাবলেশীন ভাবে খেয়ে যাচ্ছে। সে যেন কিছুই শুনেনি বা কিছুই গায়ে লাগেনি তার। সময় প্রবাহমান, সে বয়ে চলে নিজের গতিতে। সেদিন আফতাবদের বাড়ি থেকে ফেরার পর কেটে গেছে দিন দুই। এই 2 দিনে আফতাবের সাথে একবারও দেখা হয়নি নরিতার। ফোনে অবশ্য লোকটা কল করেছিল কয়েকবার, কিন্তু নরিতা রিসিভ করেনি একবারও। রিসিভ করেও বা কি বলবে সে? সেদিন খাবার টেবিলে বাবা মা এবং সবার সামনে নীরা যা বোম ফাটালো তা এরপর লজ্জায় কারো সম্মুখে মুখ দেখানো দায় হয়ে পড়েছে তার। আর তো কথা, আফতাব নির্লজ্জ হলেও সে তো আর নির্লজ্জ নয়। মূলত আফতাবের কল না ধরে তাকে এড়িয়ে চলা, তাও এই নির্লজ্জাতেই। সেদিন টুকটাক এমনি লজ্জাজনক কথাও নয়, একদম চুমুর ব্যাপারটা চলে গেল বাবা মায়ের সম্মুখে। এরপর থেকে লজ্জাজনক আর কি হতে পারে? কলেজে অবশ্য নরিতার পিছু পিছু বডিগার্ডের মতো রাকিব এবং জুনাইদ ঘুরঘুর করছে এ কয়দিনও, কিন্তু নির্বাচনী পরবর্তী বিভিন্ন কাজে ব্যস্ত থাকায় আফতাব আর তার সাথে দেখা করতেও আসতে পারেনি। এর মধ্যে কলেজে এসে তার কল না ধরার অপরাধে 2-4টা থাপ্পড় লাগিয়ে দিত। ইতোমধ্যে সন্ধ্যা গড়িয়েছে, চারপাশের অন্ধকারটাও ভারী হয়ে উঠেছে অনেকটা। শহরের চারদিকটা ভরে উঠেছে কৃত্রিম আলোর রূপসজ্জায়। হঠাৎ নরিতার দরজার কলিং বেলটা বেজে উঠল। দরজা খুলে দিল রজনী বেগম। বেশ কিছু মানুষের উপস্থিতি টের পেয়ে কৌতূহলবশত নিজের রুমের দরজাটা একটু ফাঁক করে সামনে তাকাতেই চোখে পড়ল আফতাবকে। শুধু সে নয়, আফতাব পুরো নয়, বরং তার পুরো পরিবার এসেছে আজ এখানে। সকলকে এভাবে একসাথে দেখে নরিতার চোখের সামনে ভেসে উঠল সেদিনে খাবার টেবিলের ঘটনাটা। লজ্জারা এসে হানা দিল তার চোখে মুখে। দরজাটা দ্রুতই আটকে দিল সে। কোন মুখে সে গিয়ে দাঁড়াবে সে বাড়ির লোকদের সম্মুখে? তাছাড়া সে বেশ ভালোভাবেই জানে এই মুহূর্তে যদি কোনোভাবে একবার সে আফতাবের হাতে পড়ে তবে সেখানেই তার শেষ। আবারও তার গালে ঠাস ঠাস করে পড়বে ওই শক্ত হাতের চর। তার থেকে ওদিকে গিয়ে কাজ নেই। আফতাবের হাতে পড়ে গাল লাল করার থেকে রুমে বন্দি থাকা ভালো। কিন্তু তার এই ভালো বুঝি সহ্য হলো না কারো। খানিক সময় পরে ডাক পড়ল নরিতার। সে যেতে চাইল না আফতাবের বাড়ির লোকদের সামনে, কিন্তু রজনী বেগম তো তা আর হতে দিলেন কোথায়। এক প্রকার ধরে বেঁধে নিয়ে বসিয়ে দিল সকলের সামনে। মনে মনে মায়ের এমন আচরণে কিছুটা বিরক্ত হলেও মুখে প্রকাশ করলো না নরিতা। চুপচাপ বসে রইল সে, মাথা নিচু করে। আফতাব আজ বলছে না কিছু, চুপচাপ ভদ্র ছেলের মতো বসে রয়েছে সোফার এক কোণে। নরিতা আর চোখে তাকালো আফতাবের পানে। আফতাব আগে থেকে তার পানে তাকিয়ে থাকায় চোখ পড়লো দুজনের চোখে। দ্রুত এই দৃষ্টি নত করলো নরিতা। আফতাব হাসলো মৃদু।
রজনী বেগম ট্রেতে করে চা এনে রাখলেন সকলের সম্মুখে, একে একে তুলে দিলেন সকলের হাতে। রবিন সাহেব চায়ের কাপ হাতে নিয়েই বললেন, ছেলে মেয়ে যেহেতু রাজি, তখন শুভ কাজে আর দেরি করে লাভ কি? সামনের সপ্তাহে তাহলে কাজী ডেকে 4 হাত এক করে দেই, কি বলিস নীরব? নীরব সাহেব চায়ের কাপে চুমুক দিতে দিতেই বললেন, আমার কোনো আপত্তি নেই এ বিষয়ে। আমাদের এত বছরের বন্ধুত্ব আত্মীয়তার সম্পর্কে বদলাবে, এর থেকে খুশির সংবাদ আর কি হতে পারে? তুই বললে তো কালই আমি আমার মেয়েকে তুলে দিতে পারি তোর ছেলের হাতে। কথাটা বলেই দুই বন্ধু হেসে উঠল, সাথে বাকিরাও হাসলো কিছুটা। আনিকা বেশ গদগদ হয়ে বলল, যাক, অবশেষে তাহলে নৈরিতা আপুই আমার ভাবি হচ্ছে। আচ্ছা আপু, ভাইয়ার সাথে বিয়ের পর তোমাকে আমরা কি বলে ডাকবো? আপু বলেই ডাকবো নাকি ভাবি? নরিতা চমকে উঠে তাকালো সকলের পানে। এতক্ষণ অবশ্য এখানে কি হচ্ছে বিষয়টা কিছুটা হলেও আঁচ করতে পেরেছিল সে, তবে একদম বিয়ে যে তা বুঝতে পারেনি। নরিতা এখনো নিজের অনুভূতি সম্পর্কে বুঝে উঠতে পারেনি পুরোপুরি। কেবল নতুন নতুন অনুভূতি জেগেছে আফতাবের জন্য। সে এটুকু বেশ ভালোভাবে বুঝতে পেরেছে আফতাবের প্রতি ইদানিং কিছুটা দুর্বল হয়ে পড়েছে সে, কিন্তু এই দুর্বলতার নাম সে ঠিক কি দেবে বুঝে উঠতে পারেনি এখনো। এত সহজে কি কোনো অল্প স্বল্প এই অনুভূতিকে ভালোবাসা বলে দেওয়া যায়? যদি এই অনুভূতি ভালোবাসা না হয়, তবে কি ভালোবাসাহীন ভাবে সে বিয়ে করে বসবে এক পুরুষকে? এই সংসার কি আদৌ সুখকর হবে? তাছাড়া আফতাব রেগে গেলে যে চড় থাপ্পড় দেয়, বিয়ে হলে তো ওই চড় থাপ্পড় তার গালে পড়বে মিনিটে মিনিটে। তাকে তো আফতাবের লাগাতার চড় থাপ্পড় খেতেই অক্কা পেতে হবে কিছুদিনের মধ্যে। তার বাবা মাও বা এটা কিভাবে পারলো তার সাথে? তার কোনো মতামত না নিয়ে একদম বিয়ের ডেট অবধি চলে গেল, আর আফতাব তাকে কিছু জানিয়ে এত বড় একটা সিদ্ধান্ত নিয়ে ফেললো। অবশ্য তাকে জানাবে কিভাবে? সে তো কয়েকদিন ধরে আফতাবের কোনো কলই ধরেনি। তবুও নরিতার লাগলো, কিন্তু সবার সামনে এভাবে সরাসরি বিয়ে করব না বলতেও ইতস্তত লাগছে তার। কিন্তু বলতে হবে, নয়তো এরা পারলে তো এখন বিয়ে দিয়ে দিবে আফতাবের সাথে। আর এই লোকগুলো তো তার অপরিচিত নয়, ছোটবেলা থেকে এদের কাছেই এক প্রকার রাত দিন থেকেছে সে। নিজের বাবা মা ভাই বোনের মতোই এরাও তার পাশে থেকে সর্বদা। এদের সামনে তাহলে এত ইতস্তত বোধ কিসের? চোখ বন্ধ করে জোরে জোরে কয়েকটা নিঃশ্বাস নিল নরিতা, নিজেকে ধাতস্থ করে বলল, নিয়মিত ভালোবাসার গল্প শুনতে এবং পড়তে আমাদের অন্ধবিশ্বাস চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন। ধন্যবাদ সবাইকে।